সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন প্ল্যাটফর্মে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে অনলাইনে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি। আজও আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহ অংশ থেকে তোমাদের সঙ্গে হিসাবের প্রাথমিক বই জাবেদা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমাদের আজকের এই ক্লাসটি যাতে আমাদের সুপ্রিয় অন্যান্য শিক্ষার্থীবৃন্দ এবং শুভানুধ্যায়ী সহ সকলে দেখার সুযোগ পায়, সেই জন্য আমি ক্লাসটি আমার টাইমলাইনে শেয়ার করে নিচ্ছি। তোমরাও যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছ এবং যারা পরবর্তীতে যুক্ত হবে, যে যেখান থেকে যুক্ত হও তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, এবং যদি আমার আলোচনা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে সেটিও আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বলে আমি আমার ক্লাসটি শেয়ার করে নিচ্ছি। তোমরাও এটি শেয়ার করে নাও। কিছুটা সময় আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কোভিড-19 সিচুয়েশনের কারণে দীর্ঘদিন যাবৎ আমরা স্বাভাবিক শ্রেণী কার্যক্রমের বাইরে রয়েছি। আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরাও আমাদের সঙ্গে সে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার কথা বুঝতে পারো কিনা, শব্দ শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ইতিমধ্যে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম সোহেল আদাব দিয়েছে। আদাব, আশা করি তুমি ভালো আছো। আমরা ক্লাসটি শেয়ার করে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমরা জানি পরিস্থিতি যাই হোক, সময় যাই হোক, আমরা কিন্তু আমাদের নিজেদের প্রস্তুত করার জন্য সামনের দিকে আমরা জানি আমরা এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্লাস নিয়ে আছি। আমার আজকের এই ক্লাসটি যাদের জন্য প্রযোজ্য, আমরা জানি এটি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ, 2 বর্ষের শিক্ষার্থীদের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা বিএম শাখা অর্থাৎ ব্যবসায় ব্যবস্থাপনা, বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপের স্টুডেন্ট যারা আছে, যারা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইটি যাদের পঠিত বই, তারাও আমার এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই আমি যাতে অধিক পরিমাণ শিক্ষার্থীরা আমার এই ক্লাসটি দেখার সুযোগ পায়, তোমাদের প্রতি আহ্বান রইল তোমরা আমার ক্লাসটি শেয়ার করে দেবে। পাশাপাশি যারা অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহ যারা আমার বন্ধুবর্গ শুভানুধ্যায়ী আমার এই ক্লাসে যুক্ত হন, আমাকে অনুপ্রাণিত করেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আজ 3রা নভেম্বর। আমরা জানি এই দিনটি একটি দুঃখের দিন। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর জাতীয় 4 নেতাকে জেলে বন্দী করা হয়েছিল
আমরা জানি সেই চার নেতার যোগ্যতা ছিল বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দেশকে পরিচালনা করার, দেশ শাসন করার, দেশের দায়িত্বভার গ্রহণ করার যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা তাদের ছিল। তারা যে কোনো মুহূর্তে বঙ্গবন্ধুর অনুপস্থিতিটাকে পূরণ করার চেষ্টা করতে পারত। শত্রুপক্ষ সেই সুযোগ দেয়নি। আমরা জানি যে আজকের এই দিনে 1975 সালের 3রা নভেম্বর সেই আততায়ী বঙ্গবন্ধুর হত্যাকারী যারা, তারাই জাতীয় চার নেতাকে জেলের মধ্যে নির্মমভাবে হত্যা করেছে। আজ সেই শোকাবহ 3রা নভেম্বর আমি গভীর শ্রদ্ধা করে সেই জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু সহ সকলের আত্মার শান্তি কামনা করছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারাই ছিল আমাদের দেশের কাণ্ডারী। তাদের যোগ্য নেতৃত্ব, তাদের অনুপ্রেরণা, বঙ্গবন্ধুর আদর্শ আমরা যদি মেনে চলি, আমরা যদি নিজেদেরকে তাদের গুণে গুণান্বিত করে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আগামীর বাংলাদেশ হবে সুন্দর এবং সোনার বাংলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধুর খুনিদের রায় হয়েছে, অনেকেই ফাঁসির কাস্টে ঝুলেছে। জাতীয় চার নেতার যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরও অনেকেই শাস্তির আওতায় চলে এসেছে। বাকি যারা আছে, আমি দায়িত্বপ্রাপ্ত সরকার প্রধানের কাছে আহ্বান রাখছি, সেই বঙ্গবন্ধুর খুনি সহ জাতীয় চার নেতার খুনি যারা বিভিন্ন জায়গায় পলাতক আছে, তাদেরকে দেশের মাটিতে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের নিয়মিত ক্লাসে চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র 2য় অধ্যায় হিসাবের বইসমূহ। সেই হিসাবের বইসমূহ থেকে হিসাবের প্রাথমিক বই জাবেদা, হিসাবের প্রাথমিক বই জাবেদা বই বা জাবেদা দাখিলা নিয়ে আজকে আমার আলোচনা, আজকের আলোচ্যসূচি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই জাবেদা বিষয়টি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাবেদার মাধ্যমে আমরা আমাদের অঙ্কে প্রবেশ করি। জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান বই, তারপর আমরা আরো পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণী, কার্যপত্র সহ সকল কার্যক্রম আমরা পরিচালনা করার সুযোগ কিন্তু এই জাবেদার মধ্য দিয়ে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাবেদার কথা আমরা গত ক্লাসেও কিছুটা তোমাদেরকে আমরা টাচ দিয়েছিলাম, যে জাবেদা করতে হলে আমাদেরকে লেনদেন সম্পর্কে ধারণা থাকতে হবে, হিসাব সম্পর্কে ধারণা থাকতে হবে, হিসাবের যে ডাবল এন্ট্রি সিস্টেমের সূত্রের প্রয়োগ সেটি আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে বিগত ক্লাসগুলোতে তোমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলাম। নিশ্চয়ই তোমরা সেই ক্লাসগুলো দেখেছ। যারা দেখোনি তারা আমার পূর্বের ক্লাসগুলো দেখে নিবে নিশ্চয়ই, তাহলে তোমরা আমার এই জাবেদার আলোচনায় আমি যে কাজগুলো করব সেগুলো অতি সহজেই তোমরা করতে বা বুঝতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাবেদা বলতে আমরা বলেছি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ প্রাথমিকভাবে যে বইতে আমরা লিপিবদ্ধ করি সেই বইটিকেই বলা হয় জাবেদা বই। জাবেদা হিসাবের প্রাথমিক বই, জাবেদা হচ্ছে হিসাবের খসড়া বই, জাবেদা হিসাবের দৈনন্দিন বই। আমরা এই জাবেদা বইয়ের উপর নির্ভর করি বা জাবেদা বইয়ের উপর ভর করি আমরা পরবর্তীতে জাবেদার উপর নির্ভর করে পরবর্তীতে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি অতি সহজে, এবং হিসাবের যাতে ভুল না হয় সেই জন্য জাবেদা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছিলাম জাবেদার ছক। আজকেও আমরা জাবেদার ছক দেখিয়ে কিছু লেনদেন নিয়ে, নির্ধারিত কিছু লেনদেন নিয়ে জাবেদা করে তোমাদেরকে দেখাবো কিভাবে জাবেদা প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
লক্ষ্য করো, আমরা জাবেদার ছকে গতদিন দেখিয়েছিলাম। জাবেদার ছকের গড় হচ্ছে প্রথমেই তারিখ, বিবরণ বলতে পারি, হিসাবের নামও বলতে পারি, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তাহলে প্রথমেই তারিখ। আমরা জাবেদার ব্যাখ্যাতেও বলেছি প্রথমে আমাদের কি তারিখের ক্রম অনুযায়ী কাজটি করতে হবে। তারিখ, বিবরণ অথবা হিসাবের নাম ব্যাখ্যা সহ লিখতে পারি। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, টাকার পরিমাণ আমরা এটা ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে জাবেদার ছকে আমরা যদি জ্ঞানমূলক বহু নির্বাচনী প্রশ্নে অনেক সময় এই বিষয়টি চলে আসে, জাবেদার ছকে কয়টি ঘর থাকে, অর্থাৎ জাবেদার ছকের গড় সংখ্যা কয়টি, 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে আমরা বলতে পারি 1 2 3 4 5, অর্থাৎ এক কথায় আমরা এটি শিখে গেলাম যে জাবেদার ছকে 5টি ঘর থাকে। জ্ঞানমূলক একটি প্রশ্ন চলে আসতে পারে, আসলে নিশ্চয়ই তখন তোমরা সেটি লিখতে পারবে বা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো লক্ষ্য করো, এখানে বলতে পারে জাবেদার ছকের তৃতীয় ঘরটির নাম কি, অর্থাৎ তৃতীয় ঘরে কি থাকে। আমরা দেখি প্রথম ঘরে তারিখ, দ্বিতীয় ঘরে হিসাবের নাম অথবা বিবরণ ব্যাখ্যা সহ সে কথা লিখতে পারি, না লিখলেও পারি। খতিয়ান পৃষ্ঠা বা রেফারেন্স নং সেটি থাকে তৃতীয় ঘরে। চতুর্থ ঘরে কি থাকে, গড়ওয়ানি যদি বলা হয়, চতুর্থ ঘরে কি থাকে, চতুর্থ ঘরে থাকে ডেবিট টাকার পরিমাণ, আর পঞ্চম ঘরে থাকে ক্রেডিট টাকার পরিমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি লক্ষ্য করলাম, আমরা ছকের যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের ব্যাখ্যা আমরা জেনে গেলাম। তারিখ, প্রথম ঘরটির নাম হচ্ছে তারিখ, দ্বিতীয় ঘরটির নাম হচ্ছে বিবরণ অথবা হিসাবের নাম, তৃতীয় যে ঘরটি সেটির নাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, পরবর্তী ঘরটি চতুর্থ ঘরটি হচ্ছে ডেবিট টাকা এবং পঞ্চম ঘরটি হচ্ছে ক্রেডিট টাকার ঘর। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো ছকটি কিভাবে প্রস্তুত করা হবে। সংজ্ঞাতে আমরা বলেছি তারিখের ক্রম অনুযায়ী সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ জাবেদা প্রস্তুত করতে হয়। আমরা এখন এই জাবেদা প্রস্তুত করব। এই ঘর অনুযায়ী আমরা তোমাদেরকে জাবেদা দাখিলা দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমাদের স্মরণ আছে যে জাবেদা করতে হলে প্রথমে আমাদেরকে ঘটনার উদ্ভব হতে হবে, সেই ঘটনাটি লেনদেন হতে হবে, লেনদেন হলে লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো লেনদেনের মধ্যে থাকতে হবে এবং সেটি হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। হিসাব হলে হিসাবের দুইটি পক্ষ থাকবে, হিসাবের পক্ষগুলো নিয়ে অর্থাৎ একটি পক্ষ ডেবিট আর একটি পক্ষ ক্রেডিট করে আমরা হিসাবের যে নিয়ম বা রুল রয়েছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের, সেই রুল অনুযায়ী আমরা জাবেদাটি প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি করে 2020 সালের জানুয়ারি 1 তারিখে জনাব করিম নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করে বা আরম্ভ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা একটি একটি করে ঘটনার উল্লেখ করব, সেই ঘটনাটি লেনদেন কিনা, হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম অনুযায়ী পড়ে কিনা, জাবেদা কিভাবে লিপিবদ্ধ করতে হয় সেটি আমরা দেখাবো। তারপর আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করব। আমরা এখানে দেখতে পাই 2020 সালের জানুয়ারির 1 তারিখে জনাব করিম নগদ 50,000 টাকা এবং
20,000 টাকার পণ্য 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলো। একটা সুন্দর ঘটনা, যে ভালো ঘটনা বলতে পারি, যে উদ্যোক্তা মিস্টার করিম, যিনি 50,000 টাকা নগদ এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে এটি ব্যবসা শুরু করলো। এটি একটি ঘটনা। এই ঘটনার সঙ্গে অর্থের সম্পর্ক আছে। এই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং এর মাঝে আমরা যে পক্ষগুলো প্রয়োজন, অর্থাৎ লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো থাকার প্রয়োজন, আমরা সেই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে দেখতে পাচ্ছি। কাজেই এটি লেনদেন, আর লেনদেন হলে তখন আমরা হিসাবের খাতায় লিপিবদ্ধ করব ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে। আর ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে হিসাবের খাতায় ব্যাখ্যা সহ যখনই আমরা লিপিবদ্ধ করব তখনই সেটি জাবেদায় পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাই জনাব করিম নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলো, শুরু করলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা আরম্ভ করে বা শুরু করে, তখন যা যা নিয়ে ব্যবসাটি শুরু করবে আমরা সেই সবকে একত্রে বলতে পারি সেটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্যাপিটাল, মূলধন। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে তখন নগদ এবং নগদ সমতুল্য অথবা অন্যান্য সম্পদ যা নিয়ে ব্যবসাটি শুরু করবে সেই সমস্ত কিছুকে একত্রে বলা হবে মূলধন, অর্থাৎ ক্যাপিটাল বা পুঁজি। আমরা এখানে দেখতে পাই জনাব করিম নগদ 50,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসাটি আরম্ভ করলো। তাহলে আমরা এখানে নগদ ব্যবসায় আসলো। নগদ আমরা আমাদের যে সূত্র আমরা দিয়েছি হিসাবের শ্রেণী বিভাগে, আমরা হিসাবকে দুইটি দৃষ্টিকোণ থেকে শ্রেণী বিভাগ করেছিলাম। একটি হচ্ছে প্রচলিত দৃষ্টিকোণ বা সনাতন দৃষ্টিকোণ, আরেকটি হচ্ছে আধুনিক দৃষ্টিকোণ। প্রচলিত দৃষ্টিকোণে আমরা হিসাবকে প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম, ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক। অব্যক্তিবাচককে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, সম্পদ বা সম্পত্তিবাচক এবং নামিক বা আয় ব্যয়বাচক। তাহলে সেখানে কিন্তু আমরা সূত্র দেখিয়েছি। ব্যক্তিবাচকে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে গ্রহণ করে গ্রহীতা ডেবিট হয়, যে প্রদান করে অর্থাৎ দাতা ক্রেডিট হয়। সম্পত্তিবাচকে সম্পত্তি আসলে ডেবিট হয়, সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়। আয় ব্যয়বাচকে ব্যয় ক্ষতি খরচ ডেবিট হয়, আয় এবং মুনাফা বা লাভ হলে ক্রেডিট হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, ব্যবসায় নগদ টাকা আসতেছে। নগদ টাকা হচ্ছে সম্পদ বা সম্পত্তি এবং আসবাবপত্র সেটিও সম্পত্তি। তাহলে ব্যবসায়ে সম্পদ আসতেছে, আর মূলধন এটি হচ্ছে জনাব করিমের মূলধন। মূলধনটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাবের দায়, বা করিম একজন ব্যক্তি, সে দিচ্ছে, দাতা, মূলধন হিসেবে সে টাকা বিনিয়োগ করছে। কাজে মূলধন হচ্ছে ব্যবসায়ের দায়। দায় সবসময় আমরা জানি ক্রেডিট হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারিখের ক্রম অনুযায়ী লিখব। তাহলে 2020 জানুয়ারি 1 ব্যবসায় আসলো নগদ টাকা, অর্থাৎ নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। আসবাবপত্র হচ্ছে সম্পদ, ব্যবসায় আসছে, বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট। আমরা মূলধন হিসাব বলেছি, মূলধন করিমের মূলধন বা মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদ টাকা 50,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, নগদের বরাবরে ডেবিট টাকার কলামে 50,000, আসবাবপত্র ডেবিট টাকার কলামে 20,000, মূলধন দুটি মিলে মোট যে টাকার পরিমাণ হয় সেটি হচ্ছে মূলধন। তাহলে 50 আর 20 70,000। অর্থাৎ জনাব করিমের যখন ব্যবসা শুরু করলো কারবারে মোট মূলধন হয়েছে 70,000 টাকা। সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ, যেহেতু নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু হলো,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখন যদি শুধু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে আমরা লিখব নগদান ডেবিট কলামে, মূলধন ক্রেডিট কলামে। যদি নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে শুরু করলো তাহলে নগদান আসবাবপত্র। আবার যদি বলো নগদ টাকা এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে আমরা লিখব নগদান ডেবিট কলামে নগদান, ব্যাংক জমা বা ব্যাংক উদ্ধৃত ডেবিট কলামে, মূলধন ক্রেডিট কলামে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদ টাকা, আসবাবপত্র, ব্যাংক জমা পাশাপাশি মজুদ পণ্য নিয়েও ব্যবসা শুরু করতে পারে। তাহলে নগদ টাকা নিয়ে শুরু করলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র নিয়ে শুরু করলে আসবাবপত্র হিসাব ডেবিট, মজুদ পণ্য নিয়ে শুরু করলে মজুদ পণ্য হিসাব ডেবিট। পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা যদি শুরু করে তাহলে পণ্য দ্রব্যের ক্ষেত্রে আমরা ক্রয় হিসাব ডেবিট। ব্যাংক জমা নিয়ে যদি শুরু করে ব্যাংক হিসাব ডেবিট। সকল কিছু যোগফল অর্থাৎ যতগুলো নেওয়া হবে সবগুলো একত্রে যোগ করে আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় তদ্রূপ ব্যাখ্যা দিয়ে দিব, যা যা নিয়ে ব্যবসা শুরু করলো সেগুলো আমরা ব্যাখ্যায় সংক্ষিপ্তভাবে, যত সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা প্রদান করা যায় ততই ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই আর বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। এটি পরীক্ষায় যখন জাবেদা আসে অবশ্যই এই আইটেমটি, এই দফাটি পরীক্ষাতে থাকবে, পরীক্ষাতে থাকে। বিগত দিনের পরীক্ষার প্রশ্নগুলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে বোর্ড প্রশ্নগুলো দেখবে এমন একটি আইটেম প্রত্যেক বছরই প্রশ্নে সন্নিবেশিত করা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলধনের পর আমরা যদি পরবর্তী আরেকটি বিষয় দেখি, কমন আরেকটি বিষয়, ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হলে নগদের পাশাপাশি আমরা জানি ব্যাংকের লেনদেনগুলোই বেশি হয়ে থাকে। অর্থাৎ ব্যাংকের মাধ্যমেই আধুনিক ব্যবসায় জগতে লেনদেনগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে, নগদ খুব কম হয়। সেই ক্ষেত্রে আমরা এমন একটি দেখতে পাই, প্রায় পরীক্ষাতেই থাকে। ধরে নিলাম জানুয়ারি 2 তারিখে ব্যাংকে একটি হিসাব খোলা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো 50,000 টাকা, 30,000 টাকা জমা দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, যেই প্রতিষ্ঠানের বা ব্যক্তির আমরা ব্যবসায়ের হিসাব সংরক্ষণ করছি, জাবেদা দাখিলা করছি, 2 তারিখের লেনদেনে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে একটি হিসাব খোলা হলো। এটি একটি ঘটনা, এই ঘটনার সঙ্গে অর্থের সম্পর্ক আছে। এই ঘটনাটি আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য। এর মাঝে দুইটি পক্ষ রয়েছে, ডাবল এন্ট্রি সিস্টেমের যা বৈশিষ্ট্য প্রয়োজন লেনদেনে আমরা সবগুলোই এর মধ্যে দেখতে পাচ্ছি। কাজেই এটি একটি লেনদেন এবং এর ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে আমরা জাবেদায় পরিণত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তাহলে তারিখ 1 তারিখের পর জানুয়ারি 2 ব্যাংকে হিসাব খোলা হলো। এখানে ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠান আর নগদ টাকা হচ্ছে সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, প্রতিষ্ঠান হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, সম্পদ হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তিবাচক হিসাবের সূত্রে বলা হয়েছে দাতা ক্রেডিট, গ্রহীতা ডেবিট। তাহলে এখানে ব্যাংকে হিসাব খোলা হলো, আমরা এর মাধ্যমে কি দেখতে পাই? ব্যাংক টাকা দিচ্ছে না নিচ্ছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ব্যাংক টাকা গ্রহণ করছে, অর্থাৎ ব্যাংক হচ্ছে গ্রহীতা আর নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, অর্থাৎ সম্পদ কমে যাচ্ছে। তাহলে ব্যক্তিবাচকের সূত্রে যেটি বলছে যে গ্রহণ করে তার হিসাব ডেবিট হয়, অর্থাৎ ব্যাংক গ্রহণ করছে, ব্যাংক হিসাব আমরা ডেবিট করে ফেললাম। নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, সম্পত্তি কমছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট করলাম সূত্র অনুযায়ী। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আধুনিক সূত্রে ব্যাংক হচ্ছে সম্পদ, ব্যাংকের মাধ্যমে যখন টাকা জমা দেওয়া হয় ব্যাংক সম্পদ, ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট আর নগদ টাকা হ্রাস পাচ্ছে, কাজে নগদ টাকা হচ্ছে ক্রেডিট। যেহেতু
ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো, অর্থাৎ ব্যাংকে হিসাব খোলা হলো, টাকার পরিমাণ আমরা লিখে ফেললাম 30,000 ডেবিট, 30,000 ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা তারিখের ক্রম অনুযায়ী সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে নির্দিষ্ট ছকে আমরা জাবেদা দাখিলা প্রণয়ন করছি, এবং এই জাবেদা করতে গিয়ে আমাদের বারবারই হিসাবের শ্রেণী বিভাগে বা লেনদেনে বা ডাবল এন্ট্রি সিস্টেমের যে সূত্র সেই দিকে আমাদের নজর দিতে হচ্ছে। কাজেই আমাদের সেই হিসাবের শ্রেণী বিভাগটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, বুঝে থাকি, তাহলে অতি সহজেই কিন্তু আমরা জাবেদা করতে পারবো। আর জাবেদা করার জন্য আমাদের সেই সূত্রগুলো জানতে হবে, অর্থাৎ গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং নামে যে সূত্রটি রয়েছে প্রচলিত পদ্ধতিতে, সেই সূত্রটি আমাদেরকে ভালোভাবে আত্মস্থ করতে হবে, তবেই আমরা সহজে জাবেদা দাখিলা দিতে পারবো বা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ব্যাংকে আমরা টাকা জমা দিয়েছি, ব্যাংকে হিসাব খুলেছি, এবার আমরা লেনদেনে আরো কিছু লেনদেনে চলে আসি। আমরা ক্রয় সংক্রান্ত একটি জাবেদা দিই। জানুয়ারি 3 তারিখের পর লিখে নিলাম জানুয়ারি 5 তারিখে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় টাকা 10,000, অর্থাৎ নগদে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? নগদে পণ্য ক্রয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্মরণ রাখবে, ক্রয় হতে পারে নগদে, ক্রয় হতে পারে বাকিতে বা ধারে, ক্রয় হতে পারে চেকের মাধ্যমে, ক্রয় হতে পারে বিলের মাধ্যমে। যেভাবেই হোক না কেন, ক্রয় হচ্ছে ব্যবসায়ের নামিক হিসেবে ব্যয় সংক্রান্ত একটি লেনদেন। ব্যয় সবসময় ডেবিট হয়। আমরা সূত্রে দেখেছি যে ব্যয়, ক্ষতি, খরচ ডেবিট হবে, আর মুনাফা বা আয় হলে ক্রেডিট হবে। তাহলে আমরা 5 তারিখে লিখতে পারি, যেহেতু নগদে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয়ের ফলে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্রয় ব্যয় সংক্রান্ত লেনদেন, ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি ডেবিট, নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা কমে গেল, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদে ক্রয় করা হলো, নগদে ক্রয় করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, নগদে ক্রয় করা হলো 10,000, আমরা 10,000 ডেবিট টাকার করে লিখে ফেললাম, 10,000 ক্রেডিট টাকার করে আমরা লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ক্রয় সংক্রান্ত যত লেনদেনে থাকুক না কেন, ক্রয় সবসময় ডেবিট হবে, অর্থাৎ ক্রয় হচ্ছে ব্যয় সংক্রান্ত লেনদেন, খরচ সংক্রান্ত লেনদেন, কাজে ক্রয় ডেবিট। নগদে ক্রয়ের জন্য ক্রয় ডেবিট, যদি বাকিতে ক্রয় হয় তাতেও ক্রয় ডেবিট, যদি চেকের মাধ্যমে ক্রয় হয় তখনও ক্রয় ডেবিট হবে, বিলের মাধ্যমে যদি ক্রয় হয় তখনও ক্রয় ডেবিট হবে। তাহলে নগদে ক্রয়ের জন্য আমরা লিখলাম ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। যদি বাকিতে ক্রয় হয় তাহলে লিখব ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব অথবা পাওনাদার হিসাব, প্রদেয় হিসাব অথবা পাওনাদার হিসাব ক্রেডিট করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বলা হয় চেকের মাধ্যমে পণ্য ক্রয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে লিখব ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট। অর্থাৎ চেকের মাধ্যমে যখন পণ্য ক্রয় করা হবে তখন ব্যাংক টাকা পরিশোধ করবে, কাজে ব্যাংক ক্রেডিট করব। যদি বিলের মাধ্যমে পণ্য ক্রয় হয় তাহলে ক্রয় ডেবিট, প্রদেয় নোট বা প্রদেয় বিল ক্রেডিট করব। তাহলে আমরা ক্রয় সংক্রান্ত যত যেভাবেই লেনদেন হোক না কেন, ক্রয় ডেবিট হবে, নগদে ক্রয় হলে নগদান ক্রেডিট, চেকের মাধ্যমে ক্রয় হলে ব্যাংক ক্রেডিট, বিলের মাধ্যমে ক্রয় হলে প্রদেয় নোট আর প্রদেয় বিল ক্রেডিট, বাকিতে বা ধারে ক্রয় হলে বিবিধ পাওনাদার
অথবা প্রদেয় হিসাব ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তাহলে তোমরা এই লেনদেনটিও ভালোভাবে বুঝতে পেরেছ বলে আমার বিশ্বাস। এখন আমরা আরেকটি বিষয় যদি আমরা নিয়ে আসি, বিক্রয় সংক্রান্ত। ধরে নিলাম 8 তারিখে বিক্রয়, নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, নগদে পণ্য বিক্রয়। একই রকম ভাবে ক্রয় যেভাবে আমরা বলেছি নগদে ক্রয়, বাকিতে ক্রয়, চেকের দ্বারা ক্রয়, বিলের মাধ্যমে ক্রয়, যত ধরনের ক্রয় থাকুক, অনুরূপভাবে বিক্রয়ের ক্ষেত্রেও নগদে বিক্রয় হতে পারে, চেকের মাধ্যমে বিক্রয় হতে পারে, বিলের মাধ্যমে বিক্রয় হতে পারে, বাকিতে বিক্রয় হতে পারে। তাহলে এখানে আমরা বলেছি নগদে পণ্য বিক্রয়। আমরা লিখে ফেলি 5 তারিখের পরে 8 তারিখে বলা হয়েছে নগদে পণ্য বিক্রয়। বিক্রয় হচ্ছে ব্যবসায়ের আয় সংক্রান্ত লেনদেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয় হচ্ছে সবসময় ক্রেডিট হবে, অর্থাৎ আমরা বিক্রয় ক্রেডিট। তাহলে নগদে বিক্রয় করা হয়েছে, নগদ টাকা ব্যবসায় আসছে, নগদান হিসাব ডেবিট হবে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় হচ্ছে আয়, আয় বৃদ্ধি, বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। টাকার পরিমাণ 20,000, 20,000 ডেবিট হয়েছে, 20,000 ক্রেডিট হয়েছে। যেহেতু সংক্ষেপে আমরা লিখে দিলাম নগদে বিক্রয়, নগদে বিক্রয়। যেহেতু নগদে বিক্রয় বা বিক্রয় করা হয়েছে, বিক্রয় করা হলো, যেভাবে আমরা লিখি না কেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদে বিক্রয়ের জন্য আমরা লিখে ফেললাম নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। ধারে বিক্রয় যদি হয় তাহলে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব আমরা ডেবিট করব এবং বিক্রয় হিসাব ক্রেডিট করব। বিলের মাধ্যমে যদি বিক্রয় হয় তাহলে প্রাপ্য নোট অথবা প্রাপ্য বিল আমরা ডেবিট করব, বিক্রয় হিসাব ক্রেডিট করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চেকের মাধ্যমে যদি বিক্রয় হয় সেই ক্ষেত্রে আমরা ব্যাংক হিসাব ডেবিট করে বিক্রয় হিসাব ক্রেডিট করব। অনেক সময় আমরা পূর্বে চেকের মাধ্যমে বিক্রয় হলে নগদান হিসাবকেই ডেবিট করতাম এবং বিক্রয় হিসাব ক্রেডিট করা হতো। তখনকার যে আমাদের ব্যাখ্যাটা ছিল যে চেক প্রাপ্তি নগদ টাকার শামিল, অর্থাৎ নগদ পাওয়া যেই কথা, চেক পাওয়া একই কথা, মানে ক্যাশ আর চেক ইকুইভ্যালেন্ট, সমান। সেই হিসাবে নগদও যদি আমরা লিখি, চেকের মাধ্যমে বিক্রয় নগদ লিখলেও আমাদের অঙ্কটি ভুল হবে না, ব্যাংক লিখলেও ভুল হবে না। দুইটি দৃষ্টিকোণ আমাদের, আমরা যেই দৃষ্টিকোণ থেকে লিখি না কেন, তবে বর্তমান সময়ে চেক দিয়ে লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমেই করা হয়ে থাকে, অর্থাৎ ক্রস চেকের মাধ্যমে লেনদেন হয়, যেটি ব্যাংক ছাড়া মানে এটি হস্তান্তর করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা, ব্যাংক সংক্রান্ত লেনদেনের জাবেদা, ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা এবং বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদাগুলো দেখতে পেয়েছি। যদি আমরা এখানে এখন যে খরচ সংক্রান্ত আরো যত ধরনের লেনদেন রয়েছে, আমরা সেই সমস্ত লেনদেনের জাবেদাগুলো অতি সহজেই করতে পারি। যেমন আমরা বেতন প্রদান করা হয়েছে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রদত্ত বেতন, বেতন প্রদান করা হয়েছে, আমরা লিখতে পারি বেতন হিসাব ডেবিট করব, নগদান হিসাব ক্রেডিট করব। ভাড়া প্রদান করা হয়েছে, ভাড়া হিসাব ডেবিট করব, নগদান হিসাব ক্রেডিট করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমনিভাবে আমরা কমিশন প্রাপ্তি বা কমিশন পাওয়া গেল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি কমিশন যদি পাই তাহলে নগদ প্রাপ্তি হলে নগদানকে আমরা ডেবিট করতে পারি, কমিশন আয় ক্রেডিট করব, আর যদি কমিশন প্রদত্ত হয় তাহলে আমরা কমিশন খরচ ডেবিট করব এবং নগদান ক্রেডিট করব। এমনিভাবে আমরা কিন্তু অনেক লেনদেন রয়েছে
শত শত লেনদেন, সহস্র লেনদেন, যে লেনদেনগুলো আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে, সূত্রের মাধ্যমে চিন্তা করে অতি সহজেই জাবেদা করতে সক্ষম হই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আর আমরা আলোচনা দীর্ঘায়িত না করে জাবেদা সংক্রান্ত যে আলোচনাটি করেছি, তোমরা বিগত ক্লাসে আমাদের যে সূত্র প্রয়োগ, সেই সূত্রটি ভালোভাবে লক্ষ্য করবে, বারবার সূত্রগুলো পড়বে, বোঝার চেষ্টা করবে। তাহলে সেই সূত্র প্রয়োগের মধ্য দিয়ে তোমরা জাবেদা দাখিলা তৈরি করতে, জাবেদা দাখিলা করতে, যে কোনো ধরনের লেনদেনের জাবেদা করতে তোমাদের আর কোনো কষ্ট হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে এই অনলাইন ক্লাসটিতে যুক্ত ছিলেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার প্রিয় শুভানুধ্যায়ী বন্ধুবর্গ এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ সহ আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকগণ, যারা শ্রদ্ধেয় স্যারেরা, যারা আমার এই ক্লাসটি দেখবেন, আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আমার এই ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি থাকে অথবা কোনো প্রকার বোঝার অস্পষ্টতা থাকে, কমেন্টে সেটি লিখে যদি বলা হয়, তাহলে আমি চেষ্টা করব সেই জায়গাটি ঠিক করে দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। যখনই ঘর থেকে বের হবে, নিজেদের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে, অর্থাৎ নিজেদের সুরক্ষা নিজেরা নিশ্চিত করে ঘরে থেকে তোমরা তোমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে নেবে। জীবন একটাই, সময় চলে যাচ্ছে, সময় বহমান, সময় বসে থাকবে না, জীবনও থেমে থাকবে না। কাজেই জীবনটাকে সুন্দর করে গড়ার জন্য ঘরে বসে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় শিক্ষা, তোমাদের প্রয়োজনীয় পাঠ গ্রহণ করে তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রমটা অব্যাহত রাখো। এটি তোমাদের প্রতি সুনির্বন্ধ আহ্বান। আমি সকলকে আমার এই ক্লাসে, অনলাইন ক্লাস, অলোক চক্রবর্তী অনলাইন ক্লাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, আমি অলোক চক্রবর্তী, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, শাহজালাল সরকারি কলেজ, মন্তলা, মাধবপুর, হবিগঞ্জ, আজকে বিদায় নিচ্ছি। আবারও সকলকে ধন্যবাদ।